খাতুনগঞ্জ দেশে ভোগ্যপণ্যের বৃহৎ পাইকারি বাজার। বাণিজ্যের ধরনে যাকে তুলনা করা হয় আমেরিকার ওয়াল স্ট্রিটের সাথে। নিকটেই কর্ণফুলী নদীর বিভিন্ন ঘাটে চলে পণ্য উঠানামা। কুল ঘেঁষে বয়ে যাওয়া চাকতাই, রাজাখালী আর বদরশাহী খালের নৌপথকে কেন্দ্র করে গড়ে ওঠে ঐতিহাসিক এ পাইকারি বাজার। কখন থেকে যাত্রা শুরু এ খাতুনগঞ্জের জানতে যেতে হবে বাজারের ঠিক মাঝামাঝিতে অবস্থিত হামিদুল্লাহ মার্কেটে। হামিদুল্লাহ খাঁ ছিলেন ব্রিটিশ কালেক্টর। 1850 সালের দিকে তিনি গোড়াপত্তন করেন দেশের বৃহত্তম এই পাইকারি বাজারের। স্ত্রী খাতুন বিবির নামে নামকরণ করেন খাতুনগঞ্জ। বর্তমানে 3 কিলোমিটার জায়গায় আছে 5000 ব্যবসা প্রতিষ্ঠান, আছে ব্যাংক, বিমা সহ ছোট বড় কয়েকশো আর্থিক প্রতিষ্ঠান। প্রতিদিন লেনদেন ছাড়িয়ে যায় প্রায় 1,500 কোটি টাকা। দাঁড়িয়ে আছি খাতুনগঞ্জের হামিদুল্লাহ মার্কেটের সামনে। ঐতিহাসিক সে ভবনটির এখন জরাজীর্ণ অবস্থা। তার উত্তরসূরিরাও কেউ এখানে আর ব্যবসায় নেই। তবে হামিদুল্লাহ যে মার্কেট প্রতিষ্ঠা করেছিলেন 150 বছর পর সেখানে তৈরি হয়েছে প্রায় 250-রও বেশি সওদাগর আর দেশের নামকরা শিল্পপতি আর ব্যবসায়ীরা, যারা সুনাম এবং সততার সাথে নেতৃত্ব দিচ্ছেন এখানকার ব্যবসা বাণিজ্য আর অর্থনীতিতে। এখন পর্যন্ত 200 সওদাগরের তালিকা করেছেন ইতিহাসবিদরা, যাদের বাণিজ্য বহর আসা যাওয়া করত নানা দেশে। ব্যবসায়িক সততা আর দূরদর্শিতায় এরা নেতৃত্ব দিয়েছেন এ অঞ্চলের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতিতে। এ বাজারে সুনাম ছড়িয়ে দিয়েছেন দেশে বিদেশে। তখন মুঘল আমল থেকে এই বাণিজ্যিক এলাকাটা তাদের ব্যবসায়িক পরিধির ভৌগোলিক কারণে ব্যবসার সৃষ্টি হয়, সেখান থেকে সওদাগরদের উৎপত্তি। অর্থাৎ এই এলাকায় বিশেষ করে চাকতাই খাতুনগঞ্জ, যেটা হচ্ছে কর্ণফুলী নদীর তীরে চাকতাই খালের উভয় পারে এই বাণিজ্যিক এলাকাটা। ছোট্ট গদিতে বসেই ব্যবসা করতেন সওদাগররা। সেই ঐতিহ্য এখনও ধরে রেখেছেন কেউ কেউ। এখানকার আরেক ঐতিহ্য কাঠি গুণে ব্যবসা। বস্তার হিসাব এখনও কাঠি গুণেই রাখেন শ্রমিকরা। কাঠি দিয়ে মাল নামানো এটা আমাদের অতিবাহ্য, কারণ আমরা আরও 15 বছর আগে থেকেই কাঠি দিয়ে আমরা মাল নামাই। পরম্পরা করতেছি, এই আব্বারা করে গেছেন, এই হিসেবে আমরা করতেছি। বর্তমানে এই ঐতিহ্যতা ধরে রাখছি এইভাবেই। খাতুনগঞ্জকে বলা যায় বৈশ্বিক এক বাজার। চাল, ডাল, গম, তেল, হরেক রকম মশলা আমদানি করা হয় বিশ্বের নানা দেশ থেকে। ফলে ডলারের দাম, যুদ্ধবিগ্রহ, প্রাকৃতিক বিপর্যয়, জাহাজ ভাড়া কিংবা আমদানি রপ্তানিতে নিষেধাজ্ঞার প্রভাব মুহূর্তেই পড়ে এখানে। ব্যবসায়ীরাও বেশ সচেতন। মুঠোফোনে বৈশ্বিক শেয়ার বাজারের প্রতি মুহূর্তের খবর রাখেন। ঘন্টায় ঘন্টায় চলে দামের উঠানামা। এখন তো আপনার মুঠোফোনে আপনার পুরো পৃথিবী দেখতেছেন। এখন আমেরিকা শিকাগোতে একটা গুলি হলে এখানে খবর হয়েছে পুরো পৃথিবী কি হচ্ছে। সুতরাং এখানে সব কিছুই আপনার শিকাগোতে আপনার ওয়ার মার্কেট কীভাবে হচ্ছে, কীভাবে এখন ট্রেডিং হচ্ছে, এখন আপনার হাতের মুঠে সব পাচ্ছে। যার দরুন এখন এইগুলো নিয়ে বাজারটা আমাদের সারা বাজারটা এইভাবে চলতেছে। করোনা আমাদের বিরাট ধরনের একটা, অর্থাৎ ব্যবসায়ীদের জন্য বিরাট একটা, শুধু ব্যবসায়ী না, অর্থাৎ সাধারণ মুক্তা বা সাধারণ মানুষের জন্য একটা ভয়াবহ অবস্থা চলে গেছে। এরপরে আমরা একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছি। এরপর আবার যুদ্ধ আসলো, ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ। এটাও কিন্তু আমাদের ভোগ্যপণ্যের যেই প্রায় বিশাল একটা অংশ এই রাশিয়া এবং ইউক্রেন থেকে আসে। ইন্টারনেটের যুগ, মোবাইলের যুগ, এতে করে ব্যবসাটাও একটু পরিসর বেড়ে যাচ্ছে। সেই সুবাদে এখন আর আগে যদি চাকতাই খাতুনগঞ্জ যদি ব্যবসা কেন্দ্র যদি 100% থাকতো, এখন আর 100% নেই। এখন আর এটা 50 যদি 50 এখানে থাকলে আর 50 পুরো বাংলাদেশের 6 চিঠি আছে। খাতুনগঞ্জের প্রত্যেক গলিরই রয়েছে আলাদা ব্যবসায়িক ধরন। শুরুতেই চোখে পড়বে কয়েকশো পেঁয়াজ, রসুন, আদার আড়ত। এখনও সারা দেশে এই 3টি পণ্যের বাজার নিয়ন্ত্রণ করে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। এখানে যারা আড়তদার আছে ওদের
একটা কমিশন সমিতির মাধ্যমে নির্ধারণ করা দেওয়া আছে। আমরা ওই কমিশনের উপর ভিত্তি করে ব্যাপারী এবং কাস্টমার দুটার কাছ থেকে কমিশনের উপর ভিত্তি করে আড়তদারি ব্যবসা। আপনার পেঁয়াজের ক্ষেত্রে ব্যাপারীর কাছ থেকে আমরা প্রতি কেজি 50 পয়সা, আর কাস্টমারের কাছ থেকে আপনার 30 পয়সা করে এই কমিশন নিই। এটা ঐতিহ্যগতভাবে মানে যুগ যুগ ধরে চলে আসতেছে, এখনও ওইভাবে চলন। আমরা এই যে বেনাফুল, হিলি, তারপরে যে বুমরা, এই সমস্ত বর্ডার দিয়ে মালগুলো আনি ইন্ডিয়া থেকে। আমরা এনে এগুলো হাতুনগঞ্জে বিক্রি করি। আসলে আমরা ব্যবসা করে হাতুনগঞ্জের উপরেই নির্ভর করি, কারণ সারা বছরে আমরা হাতুনগঞ্জে পড়ে থাকি। হাতুনগঞ্জে এনে 2টা পয়সা ইনকাম করবো এই উদ্দেশ্যে আমরা ব্যবসা করি। কিন্তু দেখা যায় হাতুনগঞ্জে আসার পরে আমরা আমাদের ন্যায্য লাভও পাই না, বরং আরও কি লসে থাকি। আগে সিলেট এবং এই ফেনী, কুমিল্লা সহ ওই ক্রেতা আসতো, এখন আলাদা আলাদা মোকাম হওয়াতে যার কারণে ওখান থেকে খুবই কম আসে ক্রেতা। ইম্পোর্টাররা আমাদেরকে বিক্রি করতে দেয় আদা, রসুন, এরও বিক্রি করতে দেয় আমদানিকারকরা। আমরা বিক্রি করি, এরা আড়তদারি আমরা আড়তদারি কাটি আর কি। একটু সামনে গেলেই চোখে পড়ে সারি সারি ডাল জাতীয় পণ্যের আড়ত। চট্টগ্রাম বন্দর হয়ে আসা মসুর, মুগ, ছোলা, মোটর সহ বিভিন্ন পণ্য চলে যায় দেশের নানা প্রান্তে। দেশে মশলারও সবচেয়ে বড় পাইকারি বাজার এ খাতুনগঞ্জ। শতাধিক ধরনের মশলা বিক্রি হয় কোনো কোনো দোকানে। আছে দুষ্প্রাপ্য মশলাও। সিরিয়া, মিশর, ইরান, আলজেরিয়া, ভিয়েতনাম, ভারত থেকে আমদানি হয় এসব মশলা। আমাদের খাদ্যগুলোতে মূলত আসার কারণ হচ্ছে এখানে কিছু আনকমন জিনিস পাওয়া যায়, যে আইটেমগুলো অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। যেমন মশলা আইটেমের মধ্যে আপনার যেহেতু হালিমের মশলা আপনার সব জায়গায় পাবেন না, কিন্তু আমাদের বক্সিয়ারে আসতে হবে আপনার থেকে। হালিমের মশলার মধ্যে এমন কত কত আইটেম আছে, যেমন ধরুন আপনার খসখস কোনো জায়গায় পাওয়া যাবে না, কিন্তু আপনার থেকে বক্সিয়ারে আসতে হবে, এখানে খাদ্যগঞ্জে আসতে হবে। আর আছে আপনার এই গোলাপ ফুলের পাপড়ি, তারপরে আপনার আছে এই সাগরের ফেনা। সামনে গেলেই চোখ ফেরানো যায় না আরেক ঐতিহ্যের বাজার বক্সিরহাটে। বক্সিরহাটের এই বাজারটিও প্রায় 300-400 বছরের পুরনো। মূলত খাতুনগঞ্জের ব্যবসায় পরিধি বাড়ার সাথে সাথে এখানকার বক্সিরহাটের বাজারও বিস্তৃতি লাভ করতে শুরু করে। এখানকার কয়েকশো দোকানে বিক্রি হয় দেশীয় আর ঐতিহ্যবাহী সব জিনিস। চলুন দেখে নিই এখানকার দোকানগুলোতে কি কি জিনিস বিক্রি হয়। কাঠের খড়ম পায়ে দেন এমন মানুষ খুঁজে পাওয়া ভার। তবুও খড়মের মতো এমন অনেক পণ্যের দেখা মিলে এ হাটে। বাহারি ডিজাইনের শীতল পাটি, ডালা, কুলো, মাটির তৈজসপত্র কি নেই এখানে। বংশ পরম্পরায় চলছে এখানকার ব্যবসা। বিয়ে শাদী, পূজা পাট্টার বা কিছু ঔষধি গাছ, চন্দন গাছ, বিভিন্ন জিনিস মোটামুটি এখানে পাওয়া যায় না এমন কিছু নাই, সব পাওয়া যাবে। হাত পাকা হতে মোমবাতি, সব কিছু, এভরিথিং একটা মানুষের জীবনে যতগুলি দরকার হয়। বিশেষ করে পূজা পার্বণ, শ্রাদ্ধ, ক্রিয়া, মহোৎসব, বিয়ে, এই ধরনের অনুষ্ঠান তো প্রায় হিন্দু রিলিজিয়ন্সে লাগা থাকে। এসব নিয়েই আমাদের ব্যবসাটা। এখন খুব একটা ব্যবহার নেই তামা, পিতল কিংবা কাঁসার। একসময় জমিদার আর অভিজাত ব্যক্তিদের ঘরে ব্যবহৃত হতো এসব সামগ্রী। ঐতিহ্য ধরে রাখতে ব্যবসা চালিয়ে যাচ্ছেন কয়েকজন। কাঁসার থাল আছে, বাটি আছে, গ্লাস আছে, তারপর এই কলসি আছে, বিভিন্ন হিন্দুদের পূজার জিনিস আছে, তারপর পানের বাটা আছে, বদনা আছে, বিভিন্ন আইটেমের জিনিসই আছে। এই ঐতিহ্যবাহী, খুবই ঐতিহ্যবাহী জিনিস। এগুলো বিভিন্ন জায়গা থেকে আমরা কালেকশন করি, যেরকম শরীয়তপুর থেকে কালেকশন করি, ঢাকা থেকে কালেকশন করি, ব্রাহ্মণবাড়িয়া থেকে কালেকশন করি, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস কালেকশন করি। তো এখন আস্তে আস্তে মানে এটা কমে যাচ্ছে, কারণ আপনার মনে করেন দাম বেড়ে যায়, সেটা এখন কমে যাচ্ছে। এবং বিভিন্ন অনুষ্ঠানে এটা বিশেষ করে নিয়ে যায়, যেমন পূজাতে, তারপরে আপনার বিয়েতে, তারপরে আপনার ওই যে হিন্দুদের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এটা নিয়ে যায়। আর না হলে বিশেষ তেমন একটা চলে না। আর আমাদের পূর্বপুরুষের ব্যবসা হিসাবে আমরা এখনও ধরে আছি। তো পরের জেনারেশন কী করবে সেটা আমরা এখনও জানি না।
হাসানগঞ্জের পাশেই চাকতাই বাজার। চাকতাই খালকে ঘিরে মোগল সম্রাটদের আমলে এ বাজারের সূচনা। জাহাজযোগে পণ্য আনতেন আরব, ডাচ, পর্তুগিজ, ব্রিটিশ আর তুরস্কের ব্যবসায়ীরা। তুরস্কের অভিজাত চুক্তাই ব্যবসায়ীদের নামেই এ বাজারের নামকরণ হয় চাকতাই। কিছু বড় নৌকা এখনও পণ্য নিয়ে যায় দেশের নানা দ্বীপ ও উপকূলীয় অঞ্চলে। চাকতাই বিখ্যাত দেশের সবচেয়ে বড় শুটকি বাজারের জন্য। পাওয়া যায় সামুদ্রিক আর মিঠা পানির মাছের ১৭ রকম শুটকি। প্রায় ৩০০টি আড়তার দোকানে প্রতি মাসে ৫০০ কোটি টাকার শুটকি বেচা কেনা হয়। তবে বঙ্গোপসাগরে মাছের আহরণ কমায় আমদানি করে এখন চাহিদা মেটান বিক্রেতারা। প্রায় সময় আসি, দামে সস্তা এবং মানে ভালো, সেই জন্য আমি প্রতিবার এখান থেকে শুটকি কেনার জন্য আসি। এখন বিভিন্ন ডিস্ট্রিক্টের পাইকাররা মনে করেন এখন বর্তমানে চিটাগাঙে না এসে ওইখান থেকে মানে ব্যবসা করতেছে, যার ধরুন চিটাগাঙে একটু কিছুটা ঐতিহ্য দুর্বল হয়ে গেছে। সবচেয়ে বড় শুটকির বাজার হচ্ছে আমাদের এই চট্টগ্রাম। হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে আমাদের এই শুটকিটা প্রথমে চট্টগ্রামে আসে এবং যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত, যার ফলে এই বেশিরভাগ বড় মোকাম আমাদের চিটাগাং হওয়াতে সব পাইকার আমাদের চিটাগাং থেকে আসে। লেনদেন বলেন, বাকি বিক্রি বলেন, সবগুলো সুযোগ সুবিধা বলতে গেলে আমাদের চট্টগ্রামে মিল। পাশেই এই অঞ্চলের বিখ্যাত চালের আড়ত। আছে প্রায় ২৫০ মোকাম, আমদানিকারকদের অফিস ও শত বছরের পুরনো কয়েকটি চালের মিল। ৯০-এর দশক পর্যন্ত এখান থেকে সারা দেশে চাল বিক্রি হতো, তবে এখন পরিধি অনেকটাই গুটিয়ে এসেছে। চট্টগ্রাম বন্দরের কাছাকাছি যে সমস্ত স্থানগুলি আছে সেগুলো বাণিজ্যের সাথে সম্পৃক্ত হয়ে যায় এই বন্দরকে বা নদীকে, এই খালকে কেন্দ্র করে। ঠিক তেমনিভাবে চাকতাই খাল এবং কর্ণফুলী নদীকে কেন্দ্র করে এই চাকতাইও অনেক পুরনো, প্রায় 150-200 বছর আগের ঐতিহ্য নিয়ে এটা এখনও বেঁচে আছে। আমরা ব্যবসা করছি, আমার বাবারা করেছেন, আমার দাদারাও এখানে ব্যবসা করেছে। এই উপমহাদেশের ভিতর ব্যবসার উল্লেখযোগ্য একটা স্থান ছিল রেঙ্গু। মানুষ, আমাদের চিটাগাংয়ের মানুষরা রেঙ্গুনে গিয়ে ব্যবসা করত। পরবর্তী দেখা যাচ্ছে এই যে নদীকে কেন্দ্র করে যখন এই চাকতাই খাতুনগঞ্জ আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, তখন মানুষ আর রেঙ্গুনের দিকে যাচ্ছে না। কোথায়? এই চাকতাইয়ের দিকে এবং খাতুনগঞ্জের দিকে আস্তে 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 ধাবিত হচ্ছে। একটু এগিয়ে আসলেই আসাদগঞ্জের গলি। সড়কের দুই পাশে দেখা মিলে নির্মাণ সামগ্রীর শত শত উপকরণ। প্রায় আধা কিলোমিটার এলাকায় আছে ৩০০রও বেশি ব্যবসা প্রতিষ্ঠান। প্যারেক, স্ক্রু, বেলচা, শিলপাটি, প্রয়োজনীয় নানা সামগ্রী। ইট পাথরের রমরমা যুগে এখানকার টিনের ব্যবসায়ও এসেছে পরিবর্তন। আধুনিক রং, ডিজাইন আর আবহাওয়া উপযোগী টিন তৈরি করে ব্যবসা চাঙ্গা রেখেছেন মিল মালিকরা। পুরো বাংলা রাস্তা ৫০০ বর্গমাইলি আসাদগঞ্জ থেকে, আসাদগঞ্জের ব্যবসায়ী থেকে পুরো মালটা দিত। 2005-এর পর থেকে 2007, 8, 9, 10 থেকে বিক্রি হলো। মিল মালিক আসলো, নতুন মিল মালিকের আসলো। ওনারা প্রত্যেকটা জায়গায় রিপ্রেজেন্টেটিভ নিয়োগ করলো। এমনকি পাহাড় থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটা জায়গায় ওনাদের রিপ্রেজেন্টেটিভ ওনারা মাল বিক্রি করতেছে। তারপরেও আসাদগঞ্জ আমি বলেছি চট্টগ্রাম বাংলাদেশের সবচেয়ে বৃহৎ একটি বাজার। বলতে হয় এ বাজারের ক্ষুদ্র অংশীজনদের কথাও। আছেন কয়েক হাজার শ্রমিক, ঠেলাগাড়ি, ভ্যান, পিকআপ চালক, যারা শত কেজির বস্তা ঘাড়ে তুলে সচল রাখেন ব্যবসায়িক কার্যক্রম। হাজার কোটি টাকার গল্পের ভিড়ে তাদের কথা কেউ মনে রাখে না। এ বাজারে সারাদিন জটলা করে থাকেন মধ্যস্বত্বভোগী ডিও বা এসও ব্যবসায়ী। কারখানায় উৎপাদিত বা আমদানি পণ্য প্রথমেই এরা বড় অঙ্কের টাকায় কিনে ফেলেন, তারপর বিক্রি করেন ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে। লামানি 5 টাকা 6 টাকা দেয় ইল্লা, আর সাকতে নিল 15 টাকা, ওই বড় নিল 15 টাকা ধরে দেয়। এই আর লেবার হুজা বাড়ে না, দেয় বাড়লে কয় আমাকে হোসে না এই বলে। আর রেট লোড আনলোড বাড়িতে কইলে কয় বাড়ব না, আপনার হোসলে করেন, না হোসলে আমরা কি এই চলুর দর খাইতে হয় 50 টাকা 500 টাকা। আমাকে হোসে
একটা চা খাইতে হয় 15 টাকা, ও না আমার 20 টাকা দেয়। ও ফুটপাত তো খাই 10 টাকা চা, একটা ফায়ার উঠি পেয়েছে 60 টাকা। আমাকে হচ্ছে 280 টাকা পয়সা পাই, 200 টাকা 250 টাকা, কাল বেশি 140 টাকা। 90 কেজি 100 কেজি বস্তা টানি, আগে যে রেট দিতে অন এই রেট দেয় দোলের পয়সা এরকম আর আদা রসুন এগুলো তো রাত দিন 24 ঘন্টা আছে। একটা ডিউতে সর্বনিম্ন 15 ড্রাম এবং সর্বোচ্চ 30 ড্রাম। তো এই 30 ড্রাম থেকে নিয়ে আপনি শত শত ডিউ আপনি কিনে নিতে পারেন। তো যারা 15 ড্রাম 30 ড্রাম যে ডিউগুলো কালেকশন করে, ওই ডিউগুলো নিয়ে মিলে যাবে, মিল থেকে ট্রাকে করে এরা ওনাদের দোকানে নামাবে। দোকান থেকে এরা 1 ড্রাম 2 ড্রাম ওইভাবে করে 1 ড্রামে 150 মণ করে থাকে। ওইখান থেকে 1 কেজি 2 কেজি যার যার যতটুকু সাধ্য মোতাবেক এরা ক্রয় করে নিয়ে যায়। কত হাজার হাজার ট্রাক হেলবার আসে, ট্রাকের হেলবার আসে, ড্রাইভার আসে। এইখানে কোনো একটা ওয়াশরুম নাই, কোনো একটা ওয়াশরুম নাই, প্রস্রাবখানা নাই। তারা বেশি একটা কষ্টে চলাফেরা করে, উড়া বসা করে। ওই বেড়ার ঘরও যায়, ওই বেড়াটার আরও যায়। এরা বেড়া করে খুব একটা খারাপ কথা বলে। তাইলে এইখানে যদি খাতুনগঞ্জে যদি একটা ওয়াশরুম থাকতো কিংবা একটা খাওয়ার যদি কোনো পরিবেশ থাকতো, তাহলে ড্রাইভারেরা এখানে থাইকা 2-1 ঘন্টা রেস্ট নিত। ঐতিহ্যবাহী এই ব্যবসা কেন্দ্রের আছে বিপরীত অধ্যায়ও। শত শত বছর ধরে এখানকার সওদাগররা মৌখিক অঙ্গীকারের যে সুনাম তৈরি করেছেন তা মলিন হতে চলেছে অর্থ প্রতারণার জালে। গত 4 দশকে এখানে প্রায় 70টি আর্থিক প্রতারণার ঘটনা ঘটেছে। প্রায় 1800 কোটি টাকা নিয়ে পালিয়েছেন অসাধু ব্যবসায়ীরা। হয়েছে ডিও জালিয়াতি, সর্বশান্ত হয়েছেন অনেকে। 1986 সালে বিভূতিভূষণ নামে এক ব্যক্তি ব্যাংক এবং পাবলিকের কিছু টাকা প্রতারণা করে প্রথম এই ঘটনা ঘটায়। এরপর থেকে প্রতি বছর 1-2 করে করে আজ প্রায় 2020 সালের 22 সালে এসে আমরা দেখতেছি এই পর্যন্ত আমাদের খাতুনগঞ্জে প্রায় কয়েক শতাধিক ব্যবসায়ী অর্থ প্রতারণায় ঘটিয়েছে। হাজার হাজার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক ব্যবসায়ী দেউলে হয়েছে, অনেক ব্যবসায়ী চলে গেছে। কোনো কোনো জায়গায় এই অঞ্চলে হয়, আবার কিছু ব্যবসায়ী আছে তারা ব্যবসা করার উদ্দেশ্যে নিয়ে অফিস নিয়ে বসে, কিন্তু কিছুদিন ব্যবসা করে টাকা পয়সা নিয়ে উধাও হয়ে যায় বিভিন্ন জায়গায়। তারা বেগমপাড়া বা অন্যান্য কানাডায় চলে যায় কিংবা মালয়েশিয়া চলে যাচ্ছে, এরকম তো অনেকেই হচ্ছে। তো এগুলো সরকারের সুদৃষ্টি এবং যারা কর্তৃপক্ষ আছে আমি মনে করি তারা যদি সেটার নজর দেয় তাহলে মনে করি সেই আস্থার সংকট আবার ফিরে আসবে। সাথে যোগ হয়েছে জলাবদ্ধতার দুঃখ। পরিকল্পনা কমিশনের তথ্য বলছে শুধু 2020 সালেই জলাবদ্ধতায় 500 কোটি টাকার পণ্য নষ্ট হয়েছে এখানে। পরিকল্পনাহীন গড়ে ওঠা এই বাজারটি দিনে দিনে তার সুনাম ও ঐতিহ্য হারিয়ে ফেলছে। সওদাগরদের সেই ব্যবসায়িক সুনামের হাত ধরে এখানে ভিত গড়েছেন দেশের অসংখ্য আমদানি রপ্তানিকারক আর শিল্পপতিরা। দেশখ্যাত শিল্প গ্রুপ, বিএসআরএম, টিকে গ্রুপ, এস আলম, জিপিএস ইস্পাতের মতো প্রতিষ্ঠানের ভিত হয়েছে এই খাতুনগঞ্জ থেকেই। যদিও কালের বিবর্তনে নানা সমস্যায় তারা খাতুনগঞ্জ ছেড়ে চলে গিয়েছেন। এখন যারা সওদাগর রয়েছেন তারা বলছেন এখানকার ব্যবসায়িক ঐতিহ্য আর সুনাম রক্ষা করতে হলে এই খাতুনগঞ্জকে ঢেলে সাজানো জরুরি। বর্তমান উন্নয়নের থেকে আমরা অনেক পিছিয়ে আছি। যা আপনার যে যোগাযোগের ব্যবস্থা, এখানে একটা টার্মিনাল নাই, এখানে একটা শৌচাগার নাই, এখানে আপনার থাকার কোনো ব্যবস্থা নেই, এখানে একটা ভালো আবাসিক হোটেল নাই, কোনো কিছু নাই বললে এখানে শেষ বলা চলে। আমার মনে হয় এটাকে যদি বাণিজ্যিকরণ করা হয়, যেহেতু এটা প্রায় 1000 বছরের ইতিহাস এই এলাকাটা, তা আমার মনে হয় সরকার যদি এটাকে নিয়ে চিন্তা করে তাহলে সরকারও রাজস্বর দিক দিয়ে আরও এটার বিরাট আকার ধারণ করবে এবং এখানকার ব্যবসায়ীরা দেশের উন্নয়নের জন্য এই অর্থনৈতিকভাবে অংশীদার হতে পারবে। তবে এখানে হাল ধরা নতুন প্রজন্ম স্বপ্ন দেখেন পূর্বসূরিদের মতোই খাতুনগঞ্জ দেশের ভোগ্যপণ্যের বাজারে নেতৃত্ব দিবে, ধরে রাখবে 1000 বছরের ব্যবসায়িক সুনাম। Thank you.